Bayo na yun. After na yun. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের স্টাডি সলিউশনের আজকের এই আয়োজন সোনালী সন্ধ্যার এই আয়োজনে প্রথমেই আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মুহিবুর রহমান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ মিসবাহুর রহমান। আসন গ্রহণ করবেন মৌলভীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী স্যার। আসন গ্রহণ করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জনাব ফয়জুদ্দিন আহমেদ স্যার। আসন গ্রহণ করবেন লেখক, গবেষক এবং কলামিস্ট জনাব মোহাম্মদ আবু তাহের ভাইকে। আসন গ্রহণ করবেন মৌলভীবাজার জেলার জাতীয় পার্টির সম্মানিত সভাপতি সাবেক সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন। আসন গ্রহণ করবেন বিশিষ্ট সাংবাদিক ও মৌলভীবাজার জেলার ভাষ্যশের সম্মানিত সভাপতি ডাক্তার সাদিকুর রহমান ভাই, সাদিকা আহমদ। আসন গ্রহণ করবেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ চৌধুরী ভাই। এছাড়াও যারা আজকের আয়োজনে সাবেক আসন গ্রহণ করবেন এই অত্র ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর জনাব রিয়াজউদ্দিন আহমেদ। এছাড়াও আজকে যারা এই আয়োজনে উপস্থিত হয়েছেন যার যার অবস্থান থেকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যেহেতু আজকের আমাদের আয়োজনটা একদম সংক্ষিপ্ত, আমাদের প্রধান মেহমানের অন্যান্য ব্যস্ততার কারণে আমরা সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত আজকের এই আয়োজনের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফুলের তোলা দিয়ে আজকের এই প্রধান অতিথিকে গ্রহণ করবেন এই সভাপতি মুজিবুর মুজিব এবং নাজমুল স্যার। এইকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। Okay. স্বাগত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি আজকের আয়োজনের সভাপতি জনাব মুহিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। স্টাডি সলিউশনের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, যদিও আমাদের প্রোগ্রামটি একটি ছোট প্রোগ্রাম, অনেকেই বলেছেন যে ছোট জায়গায় আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আসবেন। আমরা বলছি যে তিনি তো এই এলাকারই একজন কৃতি সন্তান, আর এই এলাকার হিসাবে আমরা কিন্তু এটি আমাদের ছোট প্রোগ্রাম হলেও আমাদের একটি দাবি আছে যে আমরা দাবি করি মূলত ওনাকে ইনভাইট করেছি। ওনার অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এখানে উপস্থিত হয়েছেন আলহাজ মিসবাহুর রহমান মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের জেলার আরেক কৃতি সন্তান মৌলভীবাজার সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী স্যার। উপস্থিত হয়েছেন
বিশিষ্ট সাংবাদিক ডাক্তার সাদিক আহমেদ ভাই, বিশিষ্ট লেখক কলামিস্ট আবু তাহের ভাই উপস্থিত আছেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী ভাই উপস্থিত আছেন, এই ঢাকা থেকে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ফয়েজউদ্দিন ফয়েজ ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ শাহাবুদ্দিন উপস্থিত আছেন, প্রবাসী নান্টু ভাই উপস্থিত আছেন, বিশিষ্ট রাজনীতিবিদ জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি সৈয়দ শাহাবুদ্দিন ভাই, সৈয়দ সেলিম হক ভাই এবং আকলু ভাই সহ যারা উপস্থিত হয়েছেন। আসলে অনেকেই আসছেন, যদিও আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, কর্মী আছেন, এই জন্য আমরা সবাইকে মূলত ইনভাইট করতে পারিনি। তারপরেও কিন্তু অনেকে উপস্থিত হয়েছেন, আমরা আসলে বসারও ঠিকমতো ব্যবস্থা করতে পারছি না, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো স্টাডি সলিউশন যে প্রতিষ্ঠানটি আমরা আজকে এখানে উদ্বোধন করতে যাচ্ছি, আমরা এখানে আইএলটিএস বা স্পোকেন এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। পাশাপাশি আমাদের যেসব শিক্ষার্থী আছেন, আমরা যেহেতু শিক্ষা দীক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি, আর দীর্ঘদিন ধরে যেহেতু আমরা শিক্ষা নিয়ে কাজ করি, আমরা জেলার বৃত্তি পরীক্ষা যেটি মেধা সেই পরীক্ষা আমরা আয়োজন করে থাকি আমাদের অধ্যক্ষ মহোদয় এখানে আছেন সরকারি কলেজে। পাশাপাশি বিভিন্ন দিকে আমরা যে শিক্ষা নিয়ে যেহেতু আমরা কাজ করি, আমাদের মৌলভীবাজারকে আমরা শিক্ষা খাতে যে সম্পৃক্ত হওয়ার আমরা যে স্বপ্ন দেখি, আমরা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ হওয়ার যে স্বপ্ন দেখি, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন দেখি, আমরা যে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের আলোকে আমরা মনে করি যে যোগ্য এবং আদর্শ মানুষ যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই স্বপ্নের জায়গায়, আমরা সেই সফলতার জায়গায় আমরা বুঝতে পারবো না। সেজন্য আমরা মনে করি যে আজকে আগে যেভাবে আমাদের এলাকা থেকে বিভিন্ন ছেলেরা বা মেয়েরা আত্মীয় স্বজনের কারণে যারা প্রবাসে গেছেন, আজকে কিন্তু এইসব সুযোগগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু সে ভালো লেখাপড়া না করলে, সে আইএলটিএস যদি না জানে, তাহলে কিন্তু সেখানে যাওয়ার কিন্তু সুযোগ একেবারেই বন্ধ হয়ে পড়ছে। সেজন্য আমরা মনে করি যে যারা লেখাপড়া করতে চায়, প্রকৃত অর্থে যারা শিক্ষার্থী, এই শিক্ষার্থী যারা প্রকৃত অর্থেই যারা লেখাপড়া করার জন্য প্রবাসে যেতে চায়, লন্ডন যেতে চায়, আমেরিকা যেতে চায়, কানাডা যেতে চায়, আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই। সেজন্য আমাদের ব্যারিস্টার ফয়েজ ভাই তিনি লন্ডনে বিষয়ে কাজ করেছেন এবং এখনো দেশে তিনি আছেন, দেশেও কাজ করছেন। তো তিনি যখন বললেন যে এরকম একটি সুযোগ আছে, আমরাও, আমার এখানে পার্টনার আছে নাজমুল স্টুডেন্ট ভিসা লন্ডন ছিল দীর্ঘদিন, সেও যখন দেখলো যে ওনারা আমাদেরকে যে তালিকাটি দিয়েছেন, সেই তালিকার মধ্যে লন্ডনের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যে আমাদের মানুষ যারা আমাদের শিক্ষার্থী যারা আমাদের মাধ্যমে যাবে, তারা কোনোভাবেই অত প্রতারিত হবে না, এটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। তখন আমরা এখানে গিয়েছি, কারণ আমাদের কিন্তু আর্থিক ইনকামটাই আমাদের জীবনে মুখ্য বিষয় নয়। কারণ আমরা যেহেতু সামাজিক কর্মকাণ্ড করি, সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে আমরা যেন এই কাজটি করতে পারি, এটা যেন শুধু আমাদের ইনকামের রাস্তা না হয়, সেটা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা আশা করি যে আমাদের এই বিষয়ে আমাদের আরো বিস্তারিত ফয়েজ ভাই কথা বলবেন, আপনারা সবাই আমাদের জন্য সহযোগিতা করবেন। আর আমরা যেন সমাজের প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, যে দায়বদ্ধতা আছে, সেটি যেন আমরা রক্ষা করতে পারি, সেটা আপনারা সকলেই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জেলা যুবলীগের জয়েন্ট সেক্রেটারি জনাব সেলিম হক ভাই। সেলিম হক ভাই, আমরা উপস্থিত আজকের এই স্টাডি সলিউশনের সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসলে আমি কিছু ওনার বক্তব্য থেকে যেটুকু বুঝলাম, আসলে যে বিদেশের যে আয়োজন করে, আসলে এভাবে অফিসিয়াল করে সিস্টেমে অনেকেই আমাদের সিলেট অঞ্চলের ছেলেরা বিদেশ যাওয়ার চেষ্টা করে। প্রত্যেকটা বিষয়ে আমরা কয়েকটি বিষয়ে ওদের সাথে অতপ্রত জড়িত হয়ে দেখছি, ওরা লাঞ্ছিত হয়। যেহেতু সামাজিক সংগঠনের সাথে মহির ভাই জড়িত, এখানে মূল সারমর্ম বক্তব্য দিবেন আজকের সম্মানিত প্রধান অতিথি সুযোগ্য মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ মৌলভীবাজার, উপস্থিত আছেন আরো সাংসদ মৌলভীবাজার সরকারি কলেজের
আপনাদের কাছে মূল বিষয়টা বেরিয়ে আসবে। আমি এইটুকুই বলবো যে আসলে উন্নত শিক্ষিত হয়ে আমাদের এই অঞ্চলের প্রায় ছেলেরাই বিদেশ যাওয়ার জন্য ভিন্ন জায়গায় সিলেটে কয়েকদিন আগে সিলেট গিয়ে কয়েকটি ছেলে প্রতারিত হয়েছে। আমাদের বিশ্বাস আশা এইটুকু, এই যে প্রতিষ্ঠান থেকে যে বা যারাই এখান থেকে একটা শিক্ষিত করে বিদেশের কাজ করে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে আর তার সঠিক দাবি অব্যাহত থাকে। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাইকে। পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের বিশেষ অতিথি প্রবাসী জনাব লালটু আহমেদ ভাই। ধন্যবাদ প্রধানমন্ত্রী student solution. Very nice thing. Very nice thing to do. প্রবাসে লাইক আমাদের ছেলেমেয়েরা যদি প্রবাসে যাইতে পারে এই স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে they could do something whatever they like they could work and they could like go to school আমাদের দেশের জন্য ভালো। তো আমি বেশি কিছু বলতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ভালো জিনিস করছেন আমাদের দেশের গৌরব। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলার সম্মিলিত সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব খালেদ শফিক ভাই। খালেদ শফিক। আজকে স্টাডি সলিউশনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রধান অতিথি এই এলাকার জনপ্রিয় রাজনীতিবিদ এবং সবচেয়ে রাজনীতিবিদ আলহাজ মিজানুর রহমান উপস্থিত আছেন। বিশেষ হিসাবে আমাদের মূল্যায়ন কমিটির অধ্যক্ষ ডক্টর ফজলুল আল, এছাড়াও অন্যান্য অতিথিগণ উপস্থিত আছেন। আমি নাম নিয়ে বিলম্ব করব না। আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে ইয়ে নিয়ে মহিবুর রহমান মুহিব এবং তার যারা কলিগ যারা আছেন এই ইস্যু চালু করছেন, অবশ্যই এইটা যদি সত্যিকার অর্থে কাজ করে তাহলে আমার মনে হয় যে আমাদের মহিলাদের অনেক স্টুডেন্ট আছে উপকৃত হবে। যেটা একটু আগে সেলিম বলে গেছেন। আমি আশা করছি যে এটা এই প্রতিষ্ঠানের সাফল্য অনিবার্য হবে এবং আমাদের তাদের উপর খোদা হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক বাসার মৌলভীবাজার জেলা সম্মানিত সভাপতি সাদিকা মত ভাই। সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্টাডি সলিউশন আজকে দায়িত্ব নিয়েছে স্পোকেন আইএনটিএস এবং স্টুডেন্ট ভিসা কার্যক্রম। আমরা সবাই অবগত আছি যে মৌলভীবাজার এক সময় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা সকল ক্ষেত্রে এগিয়ে ছিল, ঐতিহ্য ছিল। সেটা পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটা আমরা পিছিয়ে গেছি। সেই পিছিয়ে যাওয়া মৌলভীবাজার জেলাকে আবারও আমরা যেন পৃষ্ঠপোষকতা দিয়ে আমাদের সেই শিক্ষা, সাহিত্য এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যে ঐতিহ্য ছিল সেটা যেন আমরা ফিরিয়ে আনবো। আমি বিশ্বাস করি আজকের যে আমাদের সম্মানিত প্রধান অতিথি আছেন তার পৃষ্ঠপোষকতায় এবং আমাদের অন্যান্য অতিথিবৃন্দ এখানে আছেন, সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ সাহেব এখানে আছেন, তিনি কাজ করে যাচ্ছেন, অন্যান্য আমার খালেদ ভাই এভাবে পৃষ্ঠপোষকতা করছেন। এভাবে যেন আমরা সবাই এই পৃষ্ঠপোষকতা করে আবারও যেন আমাদের এই ইতিহাস, ঐতিহ্যের ইতিহাস যেন ফিরিয়ে আনতে পারি। তো যে কথাটা বলতেছিলাম মহিবুর রহমান, যে স্টাডি সলিউশন যে স্পোকেন আইএলটিএস যেটা যে শিক্ষাটা দেবে সেটার জন্য সত্যিকার অর্থে যারা এখানে আসবে সেই স্টাডির জন্য তারা যেন প্রতারিত না হয়। এবং আমরা দেখছি যে যারা এখানে বিচার জন্য আসবে বা বিচার পড়ালেখা করে যে বিচার নিবে, তারা যেখানেই যাক, যে দেশেই যাক, সেখানে গিয়েও যেন তারা ঠিক মতো, তারা এখানে অনেক টাকা খরচ করে গেল, এই টাকাটা খরচ করে যাওয়ার পরে যে আশা নিয়ে, যে উদ্দীপনা নিয়ে, যে ইচ্ছা নিয়ে তারা এখানে গিয়েছে, সেই আশা এবং ইচ্ছাটা কিন্তু সেখানে যারা কষ্ট না পায় এবং প্রতারণার শিকার না, সেই অনুটুকু রাখবো। এবং সম্মানিত অতিথি, প্রধান অতিথি এবং আমাদের আজকের যে উদ্যোক্তা
হ্যাঁ, তাদের যে স্টাডি সলিউশনে আমি তাদের উত্তর সমৃদ্ধি কামনা করি এবং বিশ্বাস করি যে মনিবের নেতৃত্বে এবং তার পার্টনার যারা আছেন তাদের নেতৃত্বে সত্যিকার অর্থে আমাদের মনিবের ছেলেপিলেরা উপকৃত হবে এই আশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার জেলার জাতীয় পার্টির সম্মানিত সাবেক সভাপতি জনাব সৈয়দ সাহাবুদ্দিন। আজকের স্টাডি সলিউশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হাজী মিসবাহুর রহমান, উপস্থিত মৌলভীবাজার সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ ভাবি, লেখক সাহিত্যিক আবুতারিক, অধ্যাপক সাদিক আহমদ, মেহমান সহ মৌলভীবাজারের অন্যান্য এবং খালেদ চৌধুরী বিশেষ ব্যক্তিত্ব এবং সামাজিক উন্নয়নের সাথে জড়িত সাবেক আমাদের এলাকার কাউন্সিলর এবং যুবলীগের নেতা সহ সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। এবং যে উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, এই উদ্দেশ্য সম্পর্কে তারা বক্তব্য রেখেছেন, সাদিক আহমদ বলেছেন, সেলিমও বলছেন, তারা বলেছেন যাতে আমাদের ছেলেরা মেয়েরা উচ্চশিক্ষার জন্য যেগুলো প্রয়োজন, স্পোকেন ইংলিশ, ইংলিশ এবং স্টুডেন্ট ভিসা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে, যাতে অন্যান্য জায়গার মতো বিভিন্ন জায়গায় আমাদের এলাকার বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, সেইভাবে যেন প্রতারিত না হয়। প্রতারিত হলে আমরা লজ্জিত হব। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, এখানে যারা আছেন সবাই আপনাদেরকে সহযোগিতা করবেন। জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহযোগিতা করবেন, সম্মানিত মৌলভীবাজার কলেজের অধ্যক্ষ, লেখক, সাংবাদিক, অন্যান্য বিভিন্ন পেশার সাথে জড়িত সবাই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা আপনাদের এই প্রতিষ্ঠানের কথা মানুষের কাছে প্রচার করব এবং আপনারা যাতে আমাদের অসম্মানী না করেন, আমরা যাতে সম্মানিত হই, আপনারাও সম্মানিত হবেন এবং আমাদের ছেলে মেয়েরা দেশ থেকে গিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের উদ্বোধন যাতে সুন্দর এবং শুভ হয় এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এই উজ্জ্বলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সাহাবুদ্দিন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লেখক, গবেষক, কলামিস্ট এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আবু তাহের। আজকের এই মুক্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা, আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান এবং কিছুদিন আগে আমাদের এই মৌলভীবাজারের যে জেলা পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে যিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আমি আমার বক্তব্যের শুরুতে আমরা আজকে স্টাডি সলিউশনের পক্ষ থেকে আমরা সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়কে অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মৌলভীবাজার সরকারি কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর ফজলুল আলী সহ, আমি নাম নেব না এই কারণে একটু খুবই সংক্ষেপে কথা বলতে হবে। করোনা ভাইরাস আপনারা সবাই জানেন, সবকিছু সীমিত আকারে করতে হয়। অন্যান্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমাদের এখানে আজকে প্রাধান্য দেখছি যুব সমাজের প্রাধান্য। আমরা সবাই জানি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বাংলাদেশের সামাজিক কার্যক্রমে, বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রমে সকল ক্ষেত্রে যুব সমাজের একটা ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে এখনো অনেক মানুষ বেকারত্বের অভিশাপ নিয়ে মানুষ অনেক কাজ হারাচ্ছে
এবং এই করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। এর এই প্রেক্ষাপটে আজকে আমরা যেটা নামে দেখতে পেলাম যে স্টাডি সলিউশন নামেই প্রমাণ করছে বা প্রতিবাদ হচ্ছে, দৃশ্যমান হচ্ছে, প্রতীয়মান হচ্ছে যে এখানে বিভিন্ন স্টাডির ব্যাপারে বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। তো আমরা বিশ্বাস করতে চাই, এখানে সৈয়দ সেলিম বলছিলেন আমাকে কানে কানে যে বাংলাদেশে বা আমাদের বৃহত্তর সিলেটেও অনেক স্টাডি সলিউশনের নামে অনেক সংগঠন আছে যারা হয়তো ভালোভাবে শুধুমাত্র সেবাই করে যাচ্ছে, ভালোভাবে তারা শুধুমাত্র ব্যবসায়ী করে যাচ্ছে, ভালোভাবে সেবা দিতে পারছে না। সেই প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করতে চাই যেহেতু এখানে আমাদের সম্মানিত জেলা চেয়ারম্যান মহোদয়, সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ এখানে সম্মানিত সুশীল সমাজের নেতৃবৃন্দ এসে এখানে উদ্বোধন করলেন, আমরা বিশ্বাস করতে চাই এটি একটি ব্যতিক্রম ধর্মী স্টাডি সলিউশন যাতে হয়। এখানে ব্যবসা অবশ্যই হবে, ব্যবসা ছাড়া তো চলবে না, ব্যবসা আমাকে চলতে হবে, আমাকে আমাদের জীবন জীবিকাকে আমাদের নির্বাহ করতে হবে, সুতরাং আমাকে ব্যবসা করতে হবে। সুতরাং ব্যবসা করব, পাশাপাশি আমরা সেবার মানসিকতা নিয়ে আমরা সেই ব্যবসা পরিচালনা করব, সেটাই কিন্তু মোটামুটি আমরা সবাই চাই। তো আমরা বিশ্বাস করতে চাই যে আমরা শিক্ষা হচ্ছে একটি শক্তি, যে শক্তির কারণে সমাজ এগিয়ে যায়, পরিবার এগিয়ে যায়, দেশ এগিয়ে যায়, বিশ্ব এগিয়ে যায়। শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের সামাজিক পরিবর্তন আনা সম্ভব নয়। সুতরাং আমরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে তাকাই তাহলে দেখবো যে দেশের শিক্ষা যত মান সম্পন্ন সে দেশ তত এগিয়ে। সুতরাং এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, উনি বলবেন। সুতরাং আমরা মনে করি যে আজকে এই যে স্টাডি সলিউশন, এখানে একটা আমরা যারা আমাদের ছেলে মেয়েরা যারা মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করছে তারা এখান থেকে সেবা নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে তারা যাবেন এবং সেখানে গিয়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবেন। সুতরাং আমরা সেইভাবেই আজকে আমরা একটা সেবা চাই। মুহিবুর রহমান মুহিব উনি অনেক সমাজ সংগঠনের সাথে জড়িত। আমরা যেহেতু এখন এটা কিন্তু একটা সেবার সাথে সাথে ব্যবসায় নেমেছে। সুতরাং এই ব্যবসাটা যাতে ওই মানবিক ব্যবসা হয়, এই ব্যবসা যাতে নৈতিকতাপূর্ণ ব্যবসা হয়, এই ব্যবসায় যাতে মানুষের প্রশংসা করে, এবং যেহেতু আপনি সামাজিক সংগঠন করেন সেইভাবে আপনার সাথে যারা থাকবে তাদেরকে সেভাবে আপনি পরিচালনা করবেন। আমরা এই মুহূর্তে এই বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য দিতে চাই না। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা মনে করি আমাদের যে যুব সমাজ আছে, আমাদের শিক্ষিত যুব সমাজকে যদি এখানে আপনারা একত্রিত করেন, এখানে তাদেরকে নৈতিকতাপূর্ণ আপনারা সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, ওয়ার্কশপ করেন, তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা শিক্ষার কোনো বয়স নাই, আমরা সেখানে এসে আমরা বক্তব্য দিব। আমরা আপনাদের সকলের অবগত জানাচ্ছি, এখনো আমি কিন্তু লেখাপড়া করি। আমার এই কিছুদিন আগে আমি পিএইচডি পরীক্ষা দিয়ে এসেছি, প্রেজেন্টেশন দিয়ে এসেছি। ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে আমি পিএইচডি সার্টিফিকেট পাবো। কিন্তু আমি এই জন্যই কথা বললাম যে আমার বয়স তো 57 নেয়ার। সুতরাং এখনো তো আমি পুরোপুরি লেখাপড়া করতেছি। সুতরাং আমরা সবাই লেখাপড়া করব। লেখাপড়া ছাড়া সমাজ উন্নয়ন হবে না, লেখাপড়া ছাড়া মানুষের যে মানসিক বিকাশ এবং হিংসা বিদ্বেষ এগুলি মানুষের মধ্যে দূরীভূত হবে না। সুতরাং আমরা মানসম্মত লেখাপড়া করব এবং মানসম্মত লেখাপড়া করে একটা সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করব, একটা সুন্দর পৃথিবী রচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জনাব ফয়জুদ্দিন আহমেদ। সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের আমি ব্যক্তিগত একটু সমস্যায় আছি, আমি আমার বাড়ি মৌলভীবাজার, আমি মৌলভীবাজারের সন্তান, ফুলওড়া বরমচাল আমার বাড়ি। আমি বরমচাল হাই স্কুল থেকে 1990 সালে এসএসসি পাস করে আসলে সিলেটের বাহিরে পড়ালেখাটা বেশি হয়েছে, যে কারণে আমার নিজের জেলার সাথে কানেকশন। বাট আমি পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে আমি শিক্ষা নিয়ে কাজ করতে পছন্দ করি। সেই জন্য কিছুদিন আগে মুহিবুর রহমান সাহেবের এই ভিত্তিক প্রকল্পের মাধ্যমে আমার পরিচয়টা শুরু হয়। এরপর থেকে আমরা বিভিন্ন ব্যাপারে আমাদের কথাবার্তা আলোচনা শুরু করি। এই যে ব্যাপারটা স্টাডি সলিউশনের একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে। এর একটা সানে নজরুল আছে, এখন তো আমার দুই একটা কথা আত্মপ্রচার হয়ে যেতে পারে, আমার ব্যাপারে মাফ করবেন। আমি যখন 2005 এ ব্যারিস্টারি পাস করে ইংল্যান্ডে প্র্যাকটিস শুরু করি, কোর্টে যাওয়া শুরু হয় সিনিয়র আন্ডারে। তো
বেশিরভাগ ইমিগ্রেশনের ফাইলগুলো প্রথম দিকে আসতো না। এই ফাইলগুলো নিয়ে যখন কোর্ট অ্যাপিয়ারেন্স শুরু করলাম, এটা একটু সবাই জানতে হবে, এই জন্য আমি এটা বলা উচিত মনে করি। তখন ওই হিয়ারিং এর সময় এই যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তারা বেসিস হিসেবে ধরে নেয়। এবং কোনোভাবেই কোর্ট এটা বোঝানো যায় না যে এই ফর্মটা মানে মিস্টার এক্স ফিল আপ করে, এটা করেছে সামার এজেন্ট অর ফ্রম দ্য ট্রাভেল এজেন্সি, এটা কিন্তু বোঝানো যায় না। জাজ সাহেব ধরে নেয় দিস ইজ ইওর অ্যাপ্লিকেশন, তুমি ফিল আপ করে দাও, তাই তুমি যাও আগে ভুল লিখো। এটা একটা খুবই ফান্ডামেন্টাল। এটা কিন্তু একটা সবচেয়ে বড় সাংঘাতিক। আমি 2009 যে জাতীয় নির্বাচনটা যখন হয় ওই সময় বাংলাদেশে ছিলাম, তখন এরকম একটা অফিস আমার ওই মনের কষ্ট থেকে আমি সিলেক্ট করি। কমপক্ষে এই অ্যাপ্লিকেশন গুলো যখন যদি হিয়ারিং এ যায়, আমার নিজের সুবিধার্থে বলতে হবে যে আমি হিয়ারিংটা ঠিক মতো করতে পারি। কারণ হচ্ছে এটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান সেরকম গড়ে ওঠেনি যে একটা ইমিগ্রেশন ব্যাপারে এই ফিল্ডে যে অ্যাডভাইস করবে এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো রেগুলেটরি বডি নাই, যেটা অন্যান্য দেশে আছে। ইংল্যান্ডে ওয়াইসি লাইসেন্স মাস্ট নিতে হয়, আদারওয়াইজ ফৌজদারি অপরাধ, সবাইকে জেলে যেতে হয়। তো আল্লাহর রহমতে আমার মনে আছে 2009 এ আমাদের যে মরহুম যে কামরান সাহেব ছিলেন, উনি সেটা উদ্বোধন করার কথা ছিল, বিশেষ করে আসতে পারেন। এরপর থেকে আমরা যে ফাইলগুলো সিলেক্ট করি এবং যেগুলো সাকসেস হয়েছে হয় নাই বা যেগুলো কোর্টে গিয়েছে, কমপক্ষে আমাদের হিয়ারিং এ জাজের সামনে এন্ডার্স করতে হবে। কারণ দেখা যাচ্ছে ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে কেউ যাচ্ছে পড়তে, সেটা হয়তো আপিলে গেছে, কিন্তু তার ভিসা ফর্মের মধ্যে স্পেলিং মিস্টেক। এটা ফর্মটা হাতে নিলে বোঝা যায়, এখানে বিদ্যাজনটা বসে আছেন, এই ফর্মটা হাতে নিলে বোঝা যায় যে ছেলেটা ইংলিশে মাস্টার্স করেছে এই ফর্মটা সে ফিল আপ করে নাই। কারণ সে ফিল আপ করলে এই সিলি মিস্টেকগুলো সে করতে পারে। আমি আবারও বলতেছি, আমার মনে আছে আমি যখনই তাকে জাজ সাহেবকে বলতেছিলাম, এঞ্জেল একটা জায়গা আছে সেন্ট্রাল লন্ডনে, এঞ্জেলে টেইলর হাউস নামে একটা কোর্ট আছে, বেশ পোস্ট ব্যাকগ্রাউন্ডের জাজ সেখানে বসে। আমাকে বলতেছেন যে তোমার ক্লায়েন্ট ইজ ফ্রম স্টুডেন্ট ফ্রম ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড, সে বলতেছে যে এমবিএ করতে আসলে হয়, তাই বলতেছে বিজনেস করতে। তখন জাজ সাহেব এদিক ওদিক ওই ফর্মটাকে উল্টা পাল্টা করছে, পরে এক পর্যায়ে ইংলিশটা তো আউটস্পোকেন হয়, মুখের উপর বলে দেয়, মিস্টার আহমেদ হোয়াট ইউ আর সেইং দোজ আর রাবিশ, মানে আমাকে পুরো একটা বেজ্জত করে। এটা একটা কারণ যাতে আমাদের মানে স্টুডেন্টরা মিসগাইড ফর্ম ফিল আপের সময় স্টুডেন্ট বলি বা এখানে শুধুই আমি মনে করবো স্টাডি সলিউশন, এখানে স্টুডেন্টস অ্যাডভাইজারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ফিজিক ভিসাতেও একই সমস্যা হয়, ওয়ার্ক পারমিটের অবস্থা আরো খারাপ, তারপর সেটেলমেন্ট ভিসা, এগুলো যেহেতু আমি আমার প্র্যাকটিসিং ব্যাকগ্রাউন্ড থেকে দেখছি, এমনও দেখেছি কারো কারো মেয়ে সম্ভবত এখন 15 বছর বয়স হয়ে গেছে, ওই ফ্যামিলিটাকে ওই হাজবেন্ড এখন বুঝতে পারেনি। প্রত্যেকবারই আসেন ব্যারিস্টার সাহেবের কাছে যান, ব্যারিস্টার সাহেব বসেন কোথায়, পরিগঙ্গাটা রয়েছে, মানে আমি নাম বললাম সিম্বলিক, আমি আর মানে অমুক ট্রাভেলস থেকে ব্যারিস্টার সাহেবরা বসে থাকে। এটা ওনাদেরও দোষ না, এবং এরকম আমি কয়েক ডজন অভিজ্ঞতার কথা বলতে পারি। এবং শেষে দেখা গেছে ওই ফ্যামিলির লাইফ শেষ হয়ে যাচ্ছে, কারণ প্রত্যেকবারই সে দাঁড়াচ্ছে এক এক ইনফরমেশন লিখছে। তখন হচ্ছে কি অসঙ্গতি, ডিসক্রিপেন্সি। এগুলোতে ব্রিটিশ হাই কমিশন বা তার ইমিগ্রেশন অথরিটি তারা সম্পূর্ণ মানে বিরক্ত হয়ে তারা একটা নতুন আইন করেছে যে 320 সেকশন, 320 এর আন্ডারে সাবসেকশন আছে আরো প্রায় 21টা, 320 এর 1, 320 এর 2 এরকম। দেখা যাচ্ছে যারা এইসব অসঙ্গতিপূর্ণ ইনফরমেশন দেয় ওনাদেরকে 320 এর আন্ডারে রিজেক্ট করে। অর্ডিনারি রিজেক্ট আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা সম্মানজনক হার, এটা খেলার মধ্যে যে 1-0 গোলে হেরে গেলাম। আর যখন এই 320 এর আন্ডারে রিজেক্ট করে তখন 10 ইয়ার্স ব্যান। তার মানে ওনার লাইফ শেষ, উনি ব্রিটিশ হাই কমিশনের জন্য। যখন উনি ইউকে মানে ব্রিটিশ হাই কমিশন থেকে উনি রিজেক্ট হচ্ছে, পরবর্তীতে উনি যখন কানাডা এমবাসির জন্য হবে, আমেরিকান ইউএস এমবাসি, ওখানে ওই ইনফরমেশন দিতে হয় আপনি এর আগে অন্য কোথাও দাঁড়িয়েছেন। তো মূলত এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। আমার এই থিংকিং থেকে আমরা 2009 যেটা বললাম সিলেক্ট করি, এবং ওই পেশাতে আলাপের পরে আমরা এখানে, তারপর আমি বর্তমানে আমার স্টেশন ঢাকায়, আমাদের লন্ডনে ইসলামিক চেম্বার আছে, তারপরে বার্মিংহামে আরেকটা লিগ্যাল চেম্বার আছে। এবং ইমিগ্রেশন এই লাইনটা এর আগে বিদ্যুৎরা বলেছেন বা আপনারা অনেকে ফিল করতে, এই লাইনটা খুবই পিচ্ছিল, মানে মানুষের কাছ থেকে মুখ চুপ কথা বলে পকেট হাতিয়ে নেওয়া যায় খুব সহজে। শেয়ার মার্কেটে এত টাকা ইনকাম করা যায় এখন কিন্তু এটা খুবই পিচ্ছিল। আমরা চাচ্ছি না একটু মিসগাইড, এটাই জন্য বলতেছি আজ থেকে হয়তো 5 বছর খানিক আগে আপনারা অনেকেই দেখেছেন অনেক জাহাজের মামলার কথা বলে সিলেট শহরে কোটি কোটি টাকা সঙ্গে হাতিয়ে নিয়েছে। আমার কাছে ফোন যায় ঢাকায় যে ফয়েজ ভাই আপনি ঢাকায় বসে আছেন কেন, সিলেটে কেন আসেন না? আমি সিলেটে কি করবো, যে জাহাজের মামলাগুলো সবাই যাচ্ছে, সব ট্রাভেল এজেন্সি থেকে অনেক লাখ লাখ টাকা জমা আছে, আপনি কি করেন? তো এক পর্যায়ে অনেকটা পাগলা গারদা থাকার মতো অবস্থা, তখন নিজের মনে সুস্থ মানুষ মনে আমিও পাগল হয়ে গেলাম। আমি বার্মিংহামে কল দিলাম,
বার্মিংহামে আমার যারা নামে প্র্যাকটিস শুরু করি উনি ওনার সাথে ট্রাই আমি কন্ট্যাক্ট সিনিয়র ওনাকে ওনার কথাটাকে আমরা অথেন্টিক হিসেবে মানি। আমি বললাম যে কি অবস্থা সিনিয়র জাহাজের মামলা নাকি কি শুরু হয়েছে। উনি বললেন উনি আমাকে একটা কুছা দিয়েছেন, ওনার বাড়ি নোয়াখালী। উনি বলেছেন ফয়েজ ভাই এইসব আপনার সিলেটি ভাইসা আমরা করতেছে, আমরা এইসব করি করি না। যে 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 জাহাজটা ওটা ক্যারিবিয়ান অঞ্চলের একটা জাহাজ যেটা ডুবে গেছে, ওটা ক্যারিবিয়ান অঞ্চল ওদের জন্য প্রযোজ্য, ওটা শুরুতেই না। কিন্তু আমাদের লোকজন আমরাও এমন পাগল যে 50,000 করে টাকা দিচ্ছে ওখানে সিলেটের ট্রাভেল এজেন্সি, ওটা কোনোদিনই হবে না। তো এইটা হচ্ছে মূল কথা। তো এখানেও আশার দিক আছে। আমি আরো 2-1 মিনিট সময় নেব, কথা একটু আমি শেষ করে ফেলবো। দুটো ঘটনা আমি এখানে মেনশন করতেই হবে। আমরা চাই না যে আমাদের যুব সমাজ সেদিকে যাক। কয়েকদিন আগে আপনারা ইউটিউবে দেখেছেন যে বসনিয়াতে কি অবস্থা হচ্ছে। বসনিয়াতে আমাদের ইয়েরা যে বস্তি বানিয়ে পলিথিনের বস্তি বানিয়ে ভিতরে ইয়ে করতেছে, তাতে শীতে মারা যাবে কয়েকদিন পরে। সেখানে আমাদের সিলেটের লোকজনই বেশি। তারপর দেখা গেল এই যে ভূমধ্য সাগরে ওই যে সাঁতার কাটতে কাটতে কি মামাও সাঁতার কাটছে, ভাঙনা সাঁতার কাটছে, পাশাপাশি একজন মারা গেছে, একজন ওরকম উদ্ধার হয়ে আসছে। তো আমার এখনো বুঝে আসে না একটা ডিগ্রি পাস ছেলে যে আইএলটিএস পরীক্ষা দিলে সে 5 পাবে, 5 পেলে সে ইজিলি যে কোনো একটা ভিসা সে যেতে পারবে। তার কি দরকার আদম ব্যাপারীকে 15 লাখ টাকা দিয়ে এই ভূমধ্য সাগরে ডুবে মরা। কিন্তু আমি 2009 যখন আমরা সিলেটে এরকম চেম্বার শুরু আমার চেম্বারটা এখন আছে, পাশাপাশি একটা আইএলটিএস সেন্টার আমি শুরু করেছিলাম আমার পকেট থেকে অনেকটা সাবসিডি দিয়ে। মনের কষ্টে 1 বছরের মাথায় এটা বন্ধ করে ফেলতে আমাদের কাছে এসে বলে 2 লাখ টাকা বেশি দেবো, পাঠিয়ে গেল। আমি পাঠাবো কিভাবে? আমি তো আদম ব্যবসা করি না। ইংলিশ ওই দেশে গিয়ে কেউ যদি ফ্যামিলি সেটেলমেন্টটা নিতে চায় তাও তো তাকে ইংলিশ পরীক্ষা দিতে হবে। ওয়ার্ক পারমিট আগেও ছিল, এখনো আছে। আমাদের সিলেট বিভাগে ওয়ার্ক পারমিট কোয়ালিফাইড পারসন পাওয়া যাচ্ছে না। আইএলটিএস 4.5 পেতে হয় স্যার। আমি আর কিছু বললাম 4.5 আইএলটিএস 4.5 আমাদের ইন্টার পার্সনেরা পারে কিন্তু কোন তারা আইএলটিএস এ বসানো যায় না। এই কষ্ট কোথায়? এই জন্য আমি আমার কথা শেষ করে ফেলবো। হ্যাঁ, 4.5 থেকে 5 হলে তবে ওখানে প্রতিশত দেখা হচ্ছে আইএলটিএস ওয়ার্ক পারমিটে আরেকটা হচ্ছে ওইটা অনেক টাকা ট্যাক্স আইএলটিএস 7 থেকে 6 5 হলে মোর দেন না এর জন্য ওই ওয়ার্ক পারমিট অনেকগুলো ক্যাটাগরি আছে। স্টুডেন্ট ভিসা 5.5 হলে না, ওখান থেকে দরকার হলে আমি স্টাডি সলিউশনে ফলো আপ করার জন্য মাসে একদিন আসবো, আমার ওয়াদা। আমরা চাই না কেউ ওখান থেকে মিসগাইড। দরকার হলে যেমন আমাদের সিলেটের একটা অফিস আমাদেরকে 18টা ফাইল দিয়েছে স্টুডেন্ট ভিসার জন্য, সেখানে সিলেকশন করেছে আমরা একটা ফাইল। আবার অন্য দুটো অফিস দেখতে 5টা ফাইল দিয়েছে, কেউ 3টা দিয়েছে, কেউ 2টো দিয়েছে, তাদের সকলে সিলেকশন হয়ে গেছে। এই জন্য আমরা ফাইল নিয়ে প্রথমে আমরা একটা অ্যাসেস করি, তারপর আমরা ইউকে তে পাঠিয়ে দিই স্টুডেন্ট ভিসা হলে। অন্যগুলো এই প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়াল বেসিসে। তবে আমি এতটুকু বিশ্বাস রাখতে পারি মানে আপনারা আমার এখন রেফারেন্স আছে ইউকে থেকে, আমার ফাইলগুলো এখনো আছে। এটা হাইকোর্টের মামলা আমি ইউকে রেফারেন্স দিয়েছি। তো আমাদের হয়তো একটা কনফিডেন্স গ্রো করেছে বলে এখনো আমরা মার্কেটে টিকে আছি। সেজন্য এখানে সিলেটের শিক্ষা অনেক সুনাম আছে। আমরা আশা করি স্টুডেন্টরা ফিরে আনতে পারি, কারণ আমাদের বদনামও আছে। যারা ইংল্যান্ডের খবর যারা জানে, ইংল্যান্ড স্যার অক্সফোর্ড কেমব্রিজ কবে হয়েছে স্যাররা ভালো বলতে পারবে। অক্সফোর্ড কেমব্রিজ যখন হয়েছে তার পাশাপাশি সময় স্যার সম্ভবত আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা ব্যয় করে স্ত্রীর নামে বাস বন্ধ করি। পাশাপাশি সময়, একই সময়ে না, পাশাপাশি সময়। ওই তাজমহলের টাকা দিয়ে একটা ইউনিভার্সিটি যখন বানালে কি হতো, মুঘল শাসকরা আছে কোথায় পায়, তাইলে সম্ভবত পলাশি করবে। সিলেটের এই সুনাম তো আছে 17টা জেলা, 119টা জেলা ইসি ছিল সিলেটের, জেলা জজ ছিল সিলেটের। আজকে সিলেটের দুর্যোগ সচিবালয় কোথায়? বিদেশীয় যে অবস্থা, আমাদের হাই কমিশন বার্মিংহাম, বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম, লন্ডন, ম্যানচেস্টার যেখানে আছে, কয়জন সিলেটি ভিতরে কাজ করে গিয়ে দেখেন। 4th ক্লাস থেকে শুরু করে টপ এখানে সিলেটি পাওয়া যায় না। উল্টা আমাদের সিলেটি তারা হাসাহাসি করে। তো আশা করব আমরা সেই সুদিনটাও ফিরিয়ে আনতে পারবো এবং স্টাডি সলিউশন আমাদের সেই আকাঙ্ক্ষিত একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা পথ দেখাবে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মনোনয়ন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল ইসলাম। স্টাডি সলিউশনসের আজকের যে অফিস উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, এই এলাকার কৃতি সন্তান, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান
জনাব মিসবাউর রহমান মহোদয় সহ, আমি আর নাম নেব না এই জন্য যে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তো আমি সবাইকে ধন্যবাদ দিই এবং আজকে স্টাডি সলিউশনস যারা শুরু করছেন তাদেরকেও ধন্যবাদ দিই এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। তো আমি সব কথা আসলে ব্যারিস্টার ওয়েসাহেব বলে ফেলছেন, যে কথাগুলো আমরা ভেবেছিলাম যে আমরা বলবো, তো আমি সেদিকে যাব না। আমরা যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াই তখন আমরা শিখাই বাচ্চাদেরকে যে অ্যাডমিনিস্ট্রেশন দুই ধরনের, একটা হলো সরকারি অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হলো বেসরকারি অ্যাডমিনিস্ট্রেশন। আমার বন্ধু নিশ্চয়ই এগুলো এখন উনি বুঝতেছেন যে সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন। সরকারি প্রশাসনের কাজ হলো, তার মুখ্য কাজ হলো সেবা দেয়া, তার মুখ্য দায়িত্ব হলো সেবা দেয়া, সাথে সাথে যদি সে প্রফিট করতে পারে। আর বেসরকারি প্রশাসন যেটি, সেটির মুখ্য কাজ হলো প্রফিট করা, সাথে সাথে সে সেবা দেয়। কাজেই দুই ধরনের প্রশাসন, এবং আজকে যেটি আমরা স্টাডি সলিউশন উদ্বোধন হতে যাচ্ছে এটিও বেসরকারি প্রশাসনের পর্যায়ে পড়ে, যেখানে শিক্ষা সম্পর্কিত সলিউশন দেওয়া হবে এবং এর আড়ালে এর পিছনে আছে ব্যবসায়িক মনোবৃত্তি, ব্যবসায়িক একটা কি বলবো এজেন্ডা, ব্যবসায়িক এজেন্ডা। সেক্ষেত্রে সব প্রতিষ্ঠান কিন্তু তারা শুধুমাত্র প্রফিট করতে চায় না, প্রফিটের সাথে সাথে যাতে যারা তাদের স্টেক হোল্ডার যারা, তাদেরকেও সত্যিকার অর্থে সেবা দিতে চায়। এবং এই ক্ষেত্রে আমি দেখলাম যে এখানে স্পোকেন ইংলিশ, অ্যারাবিক বা ইত্যাদি, হয়তো কুরিয়, এইগুলো হইতে পারে, IELTS, স্টুডেন্ট ভিসা ইত্যাদি ইত্যাদি। তো আপনাদের যদি এখানে এগুলো হয় তাহলে আমার অনুরোধ থাকবে যাতে এক্সপার্ট লোক থাকে, যারা সত্যিকার অর্থে তাদেরকে এই সমস্ত বিষয়ে পড়াশোনা করাতে পারবে। স্পোকেন ইংলিশ বলেন, অ্যারাবিক বলেন, IELTS বলেন, বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে কনসালটেন্সির যে বিষয়টা, এগুলো সত্যিকার অর্থেই যাতে হয়। আমি দু একটা দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমরা সেখানে দেখেছি যে সেখানে গাইড যারা থাকে সেই ম্যাক্সিমাম হলো ইন্ডিয়ান লোক এবং তামিলনাড়ুর বেশি। তারা তামিলনাড়ু বেশি কেন? তারা ইংলিশটা ভালো জানে। তো কাজেই ইংরেজিতে যদি ভালো আমরা আমাদের শিক্ষার্থী যারা, তাদেরকে যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে তারা যে বাইরে গিয়ে তাদের সমস্যা হওয়ার কথা না। তো আমি কথা বাড়াবো না, আজকে মাননীয় প্রধান অতিথি বলবেন, আমরা তার কাছ থেকে শুনবো যে এই যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলছেন, সত্যিকার অর্থেই যাতে আমাদের এলাকার ছেলেপেলেরা, আমাদের সন্তানেরা যাতে কোনোভাবেই তারা বিপদগ্রস্ত না হয়, প্রতারিত না হয়, এবং সত্যিকার যে সেবা, সেই সেবাটি তারা যাতে আপনাদের কাছ থেকে পেতে পারে, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। শিক্ষার মান উন্নয়ন এবং প্রসারের ক্ষেত্রে স্বপ্ন আমার বাস্তবায়নে সহযোগিতা আমাদের স্টাডি সলিউশন আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক এবং প্রধান অতিথি জনাব আলহাজ মিসবাউর রহমান মহোদয়কে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। স্টাডি সলিউশন এর অফিস উদ্বোধনের স্নাতকোত্তর সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আদাব। আসলে আমরা বক্তব্য যা শুনেছি, আমার ফয়েজ সাহেব, ব্যারিস্টার ফয়েজ সাহেব যে কথাগুলো বলেছেন, মূল বিষয়গুলো এখানেই চলে এসেছে। আমাদের প্রিন্সিপাল ম্যানেজার যেটি বলেছেন, অতিথি বলেছেন, আপনাদের সাথে সকলের সাথে একমত হয়ে আমি
ব্রিটিশ খেদাও আন্দোলন আমরা আমাদের পূর্বপুরুষরা যখন শুরু করেছিলেন তখন ব্রিটিশ যে কাপড় চোপড় পরতো ইন্ডিয়ানরা সেটাকে বর্জন করল, কিন্তু ইংলিশকে তারা বর্জন করেনি। আর আমরা ইংলিশকে বর্জন করলাম, কাপড় চোপড় থেকে আমরা রেখে দিই। এটাই আমাদের মূল প্রবলেম হয়ে গেল। ইন্ডিয়াতে যে রাখাল ছেলেটা গরু রাখতে যায় সে ইংলিশ পেপার নিয়ে যায়। আর আমাদের দেশের আমার ভাই মিস্টার ফয়েজ যে কথাটি বলেছেন, মাস্টার্স পাস করে যে ছেলেটি একটি চাকরির জন্য দরখাস্ত করে সেখানে 5 থেকে 10টা ভুল থাকে বাংলা লেখাতে, আর ইংলিশ যদি সেটি হয় তাহলে তো হয়েছে। আজকে এই প্রতিষ্ঠানটি মৌলভীবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। যদি আপনারা এখানে আরো অনেক প্রতিষ্ঠান গজিয়েছে, আমরা দেখেছি গজিয়েছিল, আইএলটিএস করেছেন, স্টুডেন্ট করেছেন, কিন্তু প্রথম খুব ঝাঁকজমকপূর্ণভাবে হয়, এরপরে আস্তে করে আবার তারাও শেষ হয়ে যায়। বিষয় দুটা হতে পারে, একটা হতে পারে যে তাদের টাকা পয়সা রুজির জন্য সবাই সব ব্যবসা করে, কিন্তু অনেক লোক আছে যে শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবসা নিয়ে অনেক কোটি কোটি ক্ষতি হয়েছে, আমরা দেখেছি। এটা একটি ভালো ব্যবসা এবং একটি সৎ ব্যবসা। যদি তিনি সেরকম করতে পারেন, আজকে কলাস্টিকার কথা বলেন, তারাও তো এই প্রতিষ্ঠানটিও তো গড়ে তুলেছিল আস্তে করে, এবং আজকে তারা যেভাবে ব্যবসা, তাদের যে ব্যবসা হচ্ছে একইভাবে, কিন্তু আমাদের আপনাদের এখানে একটি বিষয় কিন্তু খুব লোভনীয়, সেটি হচ্ছে গিয়ে ভিসা। এখন ভিসার জন্য অমরিকে 20,000 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনারা নেন, নিয়ে যদি শেষে দেখা গেল আপনারা এখানে আপনারাও অন্যদের মতো হয়ে যান, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হবে, আপনাদের জন্য বিপদ। আর আপনারা যদি আপনাদের যে ফয়েজ সাহেব যে কথাটি বলেছেন, আপনারা যদি আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ হোক, আরবি হোক ইত্যাদি আপনারা যদি ঠিক মতো করেন, আমাদের কাছ থেকে আপনাদের সাহায্যের হাত কখনো উঠবে না, সাহায্যের হাত। কিন্তু আপনাদেরকে ঠিক তেমনি সেরকমই এগুতে হবে। এখন ওই ব্রিটিশ খেদাও আন্দোলনের মতো যদি হয়ে যায়, তাহলে কিন্তু আবার আমরা বিপাকে পড়ব। যেহেতু আমরা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কলেজের অধ্যক্ষ, বাসসের প্রতিনিধি, এখানে সম্মানিত সাংস্কৃতিক জোটের বিশিষ্ট রাজনীতিবিদ, সকলে এসে কিন্তু আপনাদের এটা আমরা উদ্বোধন করেছি। আমরা চাইবো আপনাদের এই প্রতিষ্ঠানটি যাতে মৌলভীবাজারের মধ্যে শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান হয়, এবং আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে উন্নতি করবেন, এবং আপনারাও যাতে আর্থিকভাবে উন্নতি লাভ করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ